এই সিনারিওটা একটু চিন্তা করেন একবার, যেখানে সরকারি কিছু লোক আপনার বাসায় এসে বলল যে আজকে থেকে আপনার বাচ্চাদেরকে আমাদের এই নতুন যেই আবাসিক স্কুলের সিস্টেম তৈরি করা হয়েছে এর মধ্যে দিয়ে তাদেরকে যাইতে হবে। আপনার বাচ্চাদেরকে আমরা নিয়ে যাব, আমরা নিয়ে যেয়ে এই স্কুলগুলোতে রাখবো। আর এটা হচ্ছিল সরকারি আদেশ, আপনাকে মানতেই হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। আপনি আপনার ছেলেমেয়েদেরকে এই সরকারি স্কুলের মধ্যে পাঠালেন, কিন্তু এরপরে যেটা ঘটলো, তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে আপনি আর কোনো কিছু জানতে পারলেন না। কানাডার ইতিহাসে আদিবাসী শিশুদেরকে নিয়ে এই রেসিডেন্সিয়াল স্কুলে অ্যাডমিট করানোর এই যেই চ্যাপ্টারটা, এটা সবচেয়ে ডার্কেস্ট একটা চ্যাপ্টার। 1.5 লাখেরও বেশি আদিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এই আবাসিক স্কুলগুলোতে, যেখানে এই স্কুলগুলো সরকারের আদেশেই চলতো, চার্চের অপারেশনে আর হচ্ছে সরকারের ফান্ডে। এই স্কুলগুলো থেকে এই বাচ্চাদেরকে যে আলাদা করে নেওয়া হয়, এই 1880 থেকে 1990 সালের মধ্যে এই পুরো ঘটনাটা ঘটে। অন্যান্য 100 থেকে 150 স্কুলের মতো ছিল পুরো কানাডাতে। 150 বছর পরে এসে 2021 সালে কানাডার সরকারকে, কানাডার মানুষকে আবার এই হিস্ট্রির দিকে ঘুরে তাকাইতে হয়। কারণ এই যে স্কুলগুলো ছিল পুরো কানাডার বিভিন্ন অঞ্চলে, এই স্কুলগুলোর এরিয়ার মধ্যে, স্কুলগুলোর আশপাশে বিভিন্ন কবরের মতো জায়গা পাওয়া যায়। এক্স্যাক্টলি কবরও বলা যায় না, আবার গণকবরও বলা যায় না, কবরের মতো অনেক জায়গা পাওয়া যায়, যেটা কিনা একটা সাসপিশন ক্রিয়েট করে যে আসলে এই জায়গাগুলো কি। আর যেহেতু 1.5 লাখেরও বেশি বাচ্চা এই স্কুলগুলোতে পড়তো, সবাই যেহেতু মারা যায় নাই, অনেক সার্ভাইভার ছিল, তারা দশকের পর দশক ধরে অ্যাক্টিভিজম করে আসতেছিল যে এই স্কুলগুলোর কি অবস্থা ছিল। আজকের ভিডিওটাতে আমি এক্সপ্লেন করার ট্রাই করব যে কানাডাতে ইন্ডিজিনাস কমিউনিটির কনসেপ্টটা কি, এখানে রেসিডেন্সিয়াল স্কুলিং সিস্টেমের যে হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা কেন কানাডার সবচেয়ে ডার্কেস্ট একটা হিস্ট্রি হয়ে আছে, কেন এটা ঘটলো, কাদের কারণে এটা হলো, কি উদ্দেশ্য ছিল, আর আজকের দিনে এটার ইম্প্যাক্ট কি। ভিডিওটা শুরু করার আগে একটা কনটেক্সট দিতে হবে, সেটা হচ্ছিল কানাডার ইন্ডিজিনাস কমিউনিটিগুলো নিয়ে। ইন্ডিজিনাস কমিউনিটি কানাডাতে বলতে যেটা বোঝায় যে এখানে ফার্স্ট নেশনস, ইনুইট, মেটিস এরকম অন্যান্য অনেক গ্রুপ কানাডাতে আছে। তারা হচ্ছিল প্রায় 600-র উপরে কমিউনিটি কানাডাতে ইন্ডিজিনাস কমিউনিটি হিসেবে দাবি করে। তারা বর্তমানে কানাডার 5% পপুলেশন, বলা যায় পপুলেশনের 5%। তারাই হলো কানাডার মাটির আসল মালিক। ইউরোপিয়ানরা কানাডাতে সেটেল করতে আসার আগে এই মানুষগুলোই, এই ট্রাইবগুলোই কানাডাতে ছিল। আর বাকি আমরা যারা এখানে আসছি, টেকনিক্যালি সবাই এখানে আমরা ইমিগ্রেন্ট বা সেটেলার। নেক্সট পয়েন্টটা যে রেসিডেন্সিয়াল স্কুলটা আসলে কি, মানে কানাডাতে রেসিডেন্সিয়াল স্কুল বলতে এখানে কি বোঝায় ওই কনটেক্সটে। সেটা যে এই রেসিডেন্সিয়াল স্কুলগুলো তৈরি করা হয় ইন্ডিজিনাস যেই কমিউনিটি, যেই বাচ্চারা ছিল তাদেরকে ফোর্সড অ্যাসিমিলেশনের জন্য, অর্থাৎ তাদেরকে জোর করে তাদের আইডেন্টিটি ভুলে ফেলানোর জন্য। এটাকে এখনকার সময় হিস্টোরিয়ানরা বলে যে কালচারাল জেনোসাইড। তাদেরকে তাদের যে আইডেন্টিটি, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে কালচার, এই সব কিছু মুছে তাদেরকে ইউরোপিয়ান বানানোর জন্য একটা এফোর্ট দেওয়া হয় এই রেসিডেন্সিয়াল স্কুলিং সিস্টেমগুলোর মধ্যে। প্রশ্ন জাগে যে এই রেসিডেন্সিয়াল স্কুল শুরু কিভাবে হয় আর এক্সপ্যান্ড কিভাবে হয়। 1876 সালের দিকে প্রথম শুরু হয় এটা, যেখানে কিনা একটা ইন্ডিয়ান অ্যাক্ট তৈরি করা হয়। ওই অ্যাক্টের মধ্যে বলা হয় যে কেন্দ্রীয় সরকার বা ফেডারেল গভর্নমেন্টের এই ইন্ডিজিনাস মানুষগুলোর উপরে কন্ট্রোল থাকবে। এটাকে অনেকটা ভেগ রাখা হয়, এখানে স্পেসিফিক্যালি অনেক কিছুই বলা হয় না, যেটার কারণে 1879 সালের দিকে ডেভিন রিপোর্ট নামে একটা রিপোর্ট পাবলিশ করা হয়, যেখানে আমেরিকাতে যেই রেসিডেন্সিয়াল স্কুলিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল স্কুলিং সিস্টেমের যেই নতুন কনসেপ্ট শুরু করা হয়, সে ওইটা স্টাডি করে এসে সাজেস্ট করে যে কানাডাতেও এরকম কিছু করা উচিত, যেখানে কিনা আমরা এই বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে আমরা সিভিলাইজড করতে পারবো, তাদেরকে আমরা ইউরোপিয়ান বানাইতে পারবো। তো এই কনসেপ্টের কারণে তারা বেশ কয়েকটা সাজেশন রাখে যে কীরকম হবে স্কুলগুলা, কয়টা স্কুল করতে পারবে একসাথে, স্কুলগুলো ফান্ড কিভাবে করবে, স্কুলগুলো অপারেট কিভাবে হবে, এই জিনিসগুলো তারা ইনক্লুড করে এই রিপোর্টটাতে। আর এই রিপোর্টটা থেকেই স্কুলিংয়ের এই পুরো প্রসেসটা শুরু হয়। 1920-25-এর দিকে এই স্কুলে যাওয়াটা বাচ্চাদেরকে আস্তে আস্তে এটাকে বাধ্যতামূলক করা হয়। তো সরকার থেকে নিয়ম করা হয় যে এই বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে হবে, এই রেসিডেন্সিয়াল স্কুলে রাখতে হবে, এবং যদি কোনো প্যারেন্টস রেজিস্ট করে যে না আমি আমার বাচ্চাদেরকে পাঠাবো না এই স্কুলে, তাহলে তাদেরকে জেলে দিয়ে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই শাস্তি অ্যাভয়েড করার জন্য, আর যেহেতু কোনো অপশন ছিল না, প্যারেন্টরা তাদের বাচ্চাদেরকে রেসিডেন্সিয়াল স্কুলে পাঠাইতো।
এই স্কুলগুলোতে তাদের নিজেদের আইডেন্টিটি, নিজেদের রিলিজিয়ন, নিজেদের কালচার, ট্রেডিশন এগুলো প্র্যাকটিস করা ছিল ব্যান্ড এক কথায়। জানালা দরজা অনেক কম ছিল, রুমগুলো ছোট ছোট ছিল, এখানে একই রুমে অনেকগুলো বাচ্চাকে রাখা হতো, তাদেরকে অনেক অবহেলার মধ্যে রাখা হতো, চুল কেটে দেওয়া হতো, ইন্ডিজিনাস মানুষদের চুল অনেক লম্বা থাকতো, তাদের ট্রেডিশনাল ড্রেস পরতে দেওয়া হতো না, সবাইকে একটা ইউনিফর্ম পরতে হতো। আর এখানে অনেক শারীরিক মানসিক নির্যাতন করা হতো বাচ্চাদের উপরে। চিন্তা করেন, এখানে 8 থেকে 10 বছর, 5 থেকে 10 বছরের বাচ্চারাও এখানে ছিল, যেখানে তাদেরকে নির্যাতন করা হতো। যারা সারভাইভ করে আসছে তাদের লাইফ লং একটা ট্রমা কাজ করে এখনো। এখানে যখন যক্ষ্মা বা টিবি রোগ যখন শুরু হয়, এটা একটা মহামারী আকার ধারণ করে পুরো স্কুলগুলোতে। যেহেতু তখন চিকিৎসার অবস্থাও এত ভালো ছিল না, আর তাদের ইন্টেনশনও ছিল না যে তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া, এই টিবির মধ্যে দিয়ে, এই টিবি রোগটার কারণে এই স্কুলগুলোতে সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়, এবং তাদের ফ্যামিলি জানেও না আসলে যে তাদের বাচ্চারা এই স্কুলগুলোতে টিবিতে আক্রান্ত হয়ে তারা মারা যায়। তাদেরকে এই স্কুলের আশপাশেই যেই এরিয়াগুলো ছিল, ল্যান্ড ছিল, সেখানে তাদেরকে খবর দেওয়া হয়। পিটার ব্রাইস নামে এক লোক, সে এক সরকারি ডাক্তার। সে খুব সম্ভবত 1907-এ স্কুলগুলোতে যায়। স্কুলগুলোতে যে সে ইনভেস্টিগেট করে দেখে যে স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। সে একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টটা আসলে গভর্নমেন্ট কোনো পাত্তা দেয় না। পরবর্তীতে সে একটা বই পাবলিশ করে, যেখানে সে এটাকে একটা ন্যাশনাল ক্রাইম নাম দেয়, দ্য স্টোরি অফ এ ন্যাশনাল ক্রাইম বা এরকম কিছু একটা নাম ছিল হয়তো বা তার রিপোর্টটা বা বইটার। 1996 সাল পর্যন্ত এই পুরো জিনিসটা ঘটে। চিন্তা করে দেখেন, বলা হয় যে 3000-এর বেশি, 3200, বা এটা সরকারি নাম্বার একটা এস্টিমেট, বা সার্ভাইভার যারা তারা বলে এই নাম্বার আরো অনেক বেশি। এই যেই কবরগুলো খুঁজে পাওয়া যায়, এটা 2021-এ এসে ক্যামলুপস নামে একটা জায়গায় 215টা কবর একটা জায়গাতে পাওয়া যায়। এটা খুবই একটা ভয়ানক একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কানাডার জন্য। সার্ভাইভাররা তো অনেক দশক ধরেই বলে আসতেছে, তাদের স্টোরিজ শেয়ার করে আসতেছে। তারা একটা লসুট ফাইল করে 2008-এর দিকে, যেখানে কিনা সরকার অফিসিয়ালি ক্ষমা চায়, আর $1.9 বিলিয়ন একটা কম্পেনসেশন ফান্ড ক্রিয়েট করে, আর একটা কমিশন তৈরি করে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি বা কমিশন তৈরি করে, যাদের কাজ হচ্ছে এগুলো ইনভেস্টিগেট করা, সার্ভাইভারদের স্টোরি শোনা, উইটনেস যারা ছিল তাদের স্টোরি শোনা, শুনে তারা হচ্ছিল কিভাবে রিকনসাইল করা যায়, কিভাবে আসলে এই যে ইতিহাসটা, এটা তো আর এই যারা মারা গেছে তাদেরকে তো আর ফিরে আনা যাবে না, কিন্তু এখন কি করা যায় এটা নিয়ে এই কমিশনের কাজ করতে থাকে। তাদের কিছু রিকমেন্ডেশন থাকে, তার মধ্যে একটা রিকমেন্ডেশন হচ্ছে ল্যান্ড অ্যাকনোলেজমেন্ট। এটা বাধ্যতামূলক না বাই ল, কিন্তু এখন দেখা যায় যখনই কোনো বড় মিটিং হয় বা কোনো গ্যাদারিং থাকে, সেখানে একজন ফার্স্টে এসে অ্যাকনোলেজ করে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা, এইটার আসল মালিক হচ্ছে হলো অমুক কমিউনিটি। ফর এক্সাম্পল বলতে পারে অজিবোয়ে কমিউনিটি বা মিটিস কমিউনিটি, যে এই এরিয়াটাতে আসলে এই ট্রাইবটা থাকতো, আমরা এখানকার অরিজিনাল ওনার না। এইটা হচ্ছে হলো একটা খুবই সফট ওয়ে আর কি, রিকগনাইজ করা, রেসপেক্ট করা, তাদের সাথে রিকনসাইল করার একটা এফোর্টগুলোর মধ্যে একটা। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি সেপ্টেম্বরের 30 তারিখকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ডে হিসেবে অ্যানাউন্স করে 2021-এ। মনে রাখবেন যে 2021 সালেই কিন্তু 215টা কবর খুঁজে পাওয়া যায়, যেখানে কিনা একটা শক ওয়েভ ক্রিয়েট করে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এইটা বোঝানো যে আসলে এই রেসিডেন্সিয়াল স্কুল কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটা পলিসি চয়েস, এবং তাদের উদ্দেশ্যই হচ্ছিল যাতে এখানকার আদিবাসীদেরকে তাদের আইডেন্টিটি মুছে ফেলা যায়, এবং তারা এইটা করতে যে তারা যে আসলে কি একটা বড় খারাপ কাজ করে ফেলে, তারা এটা রিয়েলাইজ করতে তাদের 100 বছর সময় লেগে যায়। আমাদের দেশেও কিন্তু আসলে আদিবাসী আছে, আমাদের দেশে সাঁওতাল আছে, মারমা, খাসি, আমাদের দেশে চাকমা। তো আমরা যাতে আদিবাসীদের সাথে কখনো এরকম কোনো কাজ না করি, আমাদের যাতে এরকম কোনো উদ্দেশ্য না থাকে, তাদেরকেও যাতে আমরা আমাদের সাথে একসাথেই যাতে আমরা সবাই থাকি, এবং সবাই সবার আইডেন্টিটিকে, সবাই সবার কালচারকে, রিলিজিয়নকে, বিলিফকে যাতে আমরা ভ্যালু করতে পারি, রেসপেক্ট করতে পারি। তো আমাদের ওইটাই গোল থাকা উচিত।
আর এভরি চাইল্ড ম্যাটার্স, এই 3000-এর বেশি যে বাচ্চারা মারা যায় তারা প্রতিটা হচ্ছিল জীবন্ত প্রাণ ছিল এক সময়, তাদেরকে মেরে ফেলা হয়। তো আমাদেরকে ওই জিনিসটা রিয়েলাইজ করতে হবে আর বুঝতে হবে এটার ইম্প্যাক্ট আসলে কতটুকু। আশা করি সামনে আরও অন্যান্য ভিডিও নিয়ে আসতে পারবো। আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওগুলোতে। থ্যাংক ইউ।